গল্পটি শুরু হয় ১৯৯০ সালের বান্দং শহরে। এখানে আমরা লিন্ডা নামের এক মেয়েকে দেখি, যে হাতে সিগারেট নিয়ে ডয়ারের অ্যালবাম খুলে পুরনো স্মৃতি দেখছিল। তরুণ বয়সে লিন্ডা ছিল সমাজের পরিচিত এক সোশ্যালাইট এবং ম্যাগাজিন কভার গার্ল। সে ঘরে একা বসে সময় কাটানোর জন্য ক্রসওয়ার্ড পাজল সমাধান করছিল। অন্যদিকে এক অচেনা ব্যক্তি তার ওপর ভয়ঙ্কর কালো জাদু করছিল। সেই ব্যক্তি নিজের হাত ব্লেড দিয়ে কেটে রক্ত ঝরিয়ে তা এক মন্ত্রের কাপড়ে ছড়িয়ে রিচুয়াল করছিল। এদিকে লিন্ডা নিজের বাড়িতে অস্বস্তি অনুভব করতে থাকে। তার হাতের তালুতে যেন অদৃশ্য কোনো ব্লেডের আঘাত লাগছে, অথচ সেখানে কিছুই নেই। পাশের ঘর থেকে দরজা খোলার শব্দ শুনে লিন্ডা উঠে দাঁড়ায় আর তার মেয়ে ইরাকে ডাকতে থাকে। সেখানে সে অদ্ভুত কিছু একটা যেন দেখল। ভয় পেলেও লিন্ডা বাড়ির পাশের খোলা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই এক দানবীয় হাত তার মাথা চেপে ধরে এবং টেনে বাইরে নিয়ে যায়। এ সময় দরজা নিজে থেকে খুলে যায় আর শত শত কালো হাত ছুটে আসতে থাকে লিন্ডার দিকে। এই অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে প্রায় ৪ মাস আগে। এই কারণে লিন্ডা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শরীর এত দুর্বল হয়ে যায় যে সে একদমই নড়াচড়া করতে পারে না। এরা এখন অনেক যত্ন সহকারে মাকে দেখাশোনা করে। লিন্ডা বলে বর্তমানে তার কাছে একটা দিন যেন অনেক দীর্ঘ মনে হয়। রাত হলেই তিনি অনুভব করে কেউ যেন তাকে দেখছে, যার ফলে তার মানসিক অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। ইরা আমাকে আশ্বস্ত করে যে বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। যদিও লিন্ডার ৩ সন্তান ছিল, তবুও শুধুমাত্র ইরাই এখন তাকে দেখে। সে তাকে বোঝায় আর কেউ তাদের আঘাত করতে পারবে না। লিন্ডা একটু শান্ত হয়, কিন্তু হঠাৎ আবার ব্যথায় কাঁপতে শুরু করে। এবার তার গলা অসহ্যভাবে জ্বলতে থাকে। ইরা দ্রুত ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে মায়ের গলা চেপে ধরে। গলা ঠান্ডা হতেই লিন্ডা ঘুমিয়ে পড়ে। এরপরে ইরা মায়ের চুল আঁচড়াতে গেলে দেখে চুল এতটাই জট পাকানো যে আঁচড়ানোই যাচ্ছে না। কিছুক্ষণ পরে ইরা কাংভিয়ালকে চিঠি লেখে, যে সেই ম্যাগাজিনের কলামের দায়িত্বে ছিলেন, যেটি লিন্ডার খুব প্রিয় ছিল। ইরা লেখে সে আর কাউকে কিছু বলতে পারে না, কারণ লিন্ডা ৪ মাস ধরে অসুস্থ, কিন্তু এর কারণ কেউ জানে না। ইরা নিজ চোখে নানা অদ্ভুত অস্বাভাবিক ঘটনা দেখছে, যেগুলো তার মায়ের সাথে ঘটছে। একদিন দুপুরে ইরা মাকে খাবার খাওয়াচ্ছিল। সে সময় লিন্ডা অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে। সে খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেয়, এরপর জগ তুলে নিয়ে সম্পূর্ণ পানি পান করে ফেলে। তবু তার গলার যন্ত্রণা কোনোভাবেই যেন কমছিল না। মনে হচ্ছিল তার গলায় কিছু একটা যেন আটকে আছে। কষ্টে ছটফট করতে করতে গলার ভেতর থেকে ধারালো কিছু একটা বের করে, যা ছিল রক্তমাখা কাচের টুকরো। এরপরে লিন্ডা উন্মাদ হয়ে ইরার ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই কাচের টুকরো দিয়ে নিজের মেয়ের চোখে আঘাত করার চেষ্টা করছিল। ইরা প্রাণপণ লড়াই করতে করতে চিৎকার করে মাকে থামানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত ইরার মুখে কাচের আঘাত লেগে রক্ত বের হতে শুরু করে। লিন্ডা হঠাৎ জ্ঞান ফিরে পায় এবং বুঝতে পারে সে নিজের মেয়েকেই আঘাত করেছে। সে রাতেই ইরা তার 2 বড় ভাই বোন আরা এবং আরিকে ফোন করে। তারা দুজনই রাজধানীতে কাজ করে, এতটাই ব্যস্ত যে ফিরে আসার সময় তাদের নেই। কান্না চেপে ইরা আশা করছিল কেউ অন্তত তাকে সাহায্য করবে। আরা আর আরি শুধু প্রতিশ্রুতি দিল তারা টাকা পাঠাবে, যেন লিন্ডার চিকিৎসা করা যায়। ইরা আবার কাংভিয়ালকে চিঠি লেখে মায়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। লিন্ডার রাগ যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে আর তার প্রায়ই হ্যালুসিনেশন হয়। সে অদ্ভুত অদ্ভুত ভয়ানক জিনিস দেখে। বিভিন্ন কালো হাত যেন তাকে তাড়া করছে, আর প্রায় লিন্ডা ইরাকে আঘাত করে। এমনকি লিন্ডা নিজের শরীরও ক্ষতবিক্ষত করে। চিঠি লেখার মাঝে ইরা মায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। লিন্ডা যন্ত্রণা ছটফট করছিল এবং সাহায্য চাচ্ছিল। ইরা কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা প্রচুর রক্তবমি করতে শুরু করে। সেই বমির সাথে বের হচ্ছিল মাংসের টুকরো। এমনকি এক মাকড়সাও বেরিয়ে এলো সেই বমি থেকে। রাতে ইরা আবারও তার বোন আরাকে ফোন করে। ছোটবেলায় তারা 3 জনই একা মায়ের হাতে বড় হয়েছিল। বাবা কখনো ছিল না, তবে তারা প্রায় দেখত রাতে নিয়মিত অচেনা পুরুষ অতিথিরা লিন্ডার কাছে আসত। কিশোর বয়সে তারা বুঝে যায় লিন্ডা আসলে কি কাজ করেছিল। পুরো গ্রামও জানত লিন্ডা ছিল এক কলগার।
পরদিন ইরা চিঠি লিখে ডাকঘরে পাঠাতে বের হয়, আর এইদিকে লিন্ডা জামা কাপড় খুলে সিগারেট হাতে নিয়ে চলে যায় কবরস্থানে। প্রথমে দুই প্রতিবেশী লিন্ডাকে দেখে ভয় পায়, ভেবেছিল সেটি হয়তো কোনো আত্মা। ভয়ে তারা দৌড়ে মসজিদের দিকে রাস্তায় গিয়ে লোকদের ডাকতে থাকে। ইরা বাড়ি ফিরে মায়ের পোশাক বারান্দায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। মা কোথায় গেল সে কিছুই বুঝতে পারছে না। শেষ পর্যন্ত দেখা যায় লিন্ডা দুই কবরের মাঝখানে শুয়ে ধূমপান করছে। গ্রামের মানুষ ইতিমধ্যে ঘটনাটি দেখে কবরস্থানে ভিড় জমিয়েছে। লিন্ডার আচরণ তাদেরকে আতঙ্কিত করে। এরা দ্রুত গিয়ে মাকে টেনে বাড়ি নিয়ে আসে। গ্রামবাসীরা চিৎকার করে বলতে থাকে লিন্ডার পরিবার যেন গ্রাম ছেড়ে চলে যায়। ওস্তাদ খলিল এসে মানুষকে শান্ত করে এবং সবাইকে বাড়ি ফিরে যেতে বলে। গ্রামের প্রধান পাক আরটি ইরাকে পরামর্শ দেয় তার ভাই বোনদের ডাকতে, যেন তারা এসে মাকে দেখাশোনা করে। তিনি সতর্ক করে বলেন যদি এবার এমন ঘটনা ঘটে তাহলে লিন্ডাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। ইরা বাড়ি ফিরে মায়ের শরীর থেকে কবরের মাটি পরিষ্কার করে দেয় আর জিজ্ঞেস করে, মা আপনি নানা নানির কবরের পাশে গিয়ে ঘুমাচ্ছিলেন কেন? লিন্ডা কান্না করতে করতে বলে, কারণ তুই শুধু আমার প্রতি সত্যিকারের মায়া দেখাস। তোর দুই ভাই বোন তো অন্য বাবার সন্তান, কিন্তু তুই শুধু আমাকে ভালোবাসিস। এ কথা বলতেই তিনি আরেকবার ক্ষমা চান, সবাইকে যে তিনি কষ্ট দিচ্ছেন তার জন্য। সেই রাতেই ইরা কাংভিয়ালের উত্তর পায়। তিনি পুরো ঘটনা পড়ে বুঝেছেন এটি সাধারণ অসুখ নয়। তিনি সন্দেহ করেন লিন্ডার ওপরে কোনো কালো জাদুর প্রভাব পড়েছে। ঠিক তখনই ইরা দরজায় ভয়ঙ্কর জোরে শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে খুলে দেখে ইরার দুই ভাই বোন আরা ও আরি ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গিয়েছে। তারা অনেকক্ষণ ধরে দরজায় নক করছিল, কিন্তু কেউই খুলছিল না। ছোট্ট আলিদিয়া তার বাবার হাত ধরে ঘরে ঢোকে। তারা চারদিকে তাকিয়ে অগোছালো বাড়ি দেখে অবাক হয়ে যায়। ইরা ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে এবং তাদের মায়ের ঘরে নিয়ে যায়। সে বুঝে বলে সেই রাতের ভয়ঙ্কর ঘটনার পর মা একেবারে বদলে গেছে। তার আচরণ মোটেও স্বাভাবিক নয়। ইরা মাকে ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তাররা বলেছেন লিন্ডা সম্পূর্ণ স্বাভাবিক, তারা কোনো রোগ খুঁজে পাননি। ইরা বিশ্বাস করে মা কালো জাদুর শিকার। আরা সঙ্গে সঙ্গে ইরার কথা উড়িয়ে দেয়। সে বলে ইরার ভাবনা চিন্তা গ্রামের মেয়েদের মতো হাস্যকর, বরং সে দোষ দেয় বাড়ির অগোছালো অবস্থা ও ইরার খামখেয়ালিপনার জন্যই এমনটা হয়েছে। ইরা কাঁদতে কাঁদতে বলে বড় বাড়িটা একা সামলানো আর অসুস্থ মাকে দেখাশোনা করা এগুলো মোটেই সহজ নয়। মায়ের পুরনো জিনিসগুলো সরাতে গেলেই মা রেগে যেতেন। ইরা অনুরোধ করে তার ভাই বোন যেন তাকে দোষ না দেয়। আরা রেগে বলে আমরা তোকে কখনো ফেলে যাইনি, তুই সবসময় বাড়ি ছেড়ে পালাতি। তর্ক করতে করতে তারা চিৎকার করতে শুরু করে। এতেই লিন্ডার ঘুম ভেঙে যায়। হঠাৎ এক ঠান্ডা বাতাস তার শরীরে এসে লাগে। ওপরে তাকাতেই দেখে অসংখ্য আত্মার হাত আর এক ভয়ঙ্কর মুখ সেখানে। সেই কালো হাতগুলো লিন্ডার গলা চেপে ধরে। শ্বাস রুদ্ধ হয়ে সে কাঁপতে থাকে। তার চিৎকার শুনে ইরা দৌড়ে এসে মাকে ধরে। তারপরে আরা আর আরি এসে পৌঁছায়। লিন্ডার শরীর নিস্তেজ হয়ে ইরার কোলে পড়ে রইল। ইরা মাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার মায়ের কোনো সাড়া পায় না। কিছুক্ষণ পরে ইরা বুঝতে পারে তার মা আর শ্বাস নিচ্ছে না, অর্থাৎ লিন্ডা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। ভোর হলে গ্রামের লোকেরা এসে লিন্ডার দাফন কাফনের সাহায্য করে। দুপুরে দেখা যায় আরা পেট ব্যথায় ওষুধ খাচ্ছে। ইরা মায়ের জানাজায় অংশ নিতে যাবে। সে আরাকেও ডাকে, কিন্তু আরার ঋতুস্রাব হওয়ার কারণে সে সালাতে অংশ নিতে পারবে না। এই সময় সে ইরাকে জড়িয়ে ধরে গত রাতের জন্য ক্ষমা চায়। সবাই জানাজা পড়তে শুরু করে। ঠিক তখনই একটি কালো বিড়াল ঘরে ঢুকে লাফ দিয়ে লিন্ডার লাশের ওপরে উঠে বসে। লিন্ডার দুই চোখ হঠাৎ করে খুলে যায়। লাশটি ধীরে ধীরে উঠে বসে, এমনকি জানাজার লোকদেরকে দেখে হাসতে থাকে। আরি দ্রুত ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার দেখে বলে লিন্ডা নাকি মৃত্যুকালীন অচেতনতা থেকে ফিরে এসেছে, অর্থাৎ সাময়িক মৃত্যু অবস্থা কাটিয়ে জীবিত হয়েছে। কিছুক্ষণ পরে লিন্ডা আগের মতো হাঁটাচলা করছিল, কিন্তু জানালার কাছে দাঁড়িয়ে শান্তভাবে বাইরের বাতাস অনুভব করছে। ইরা ও তার ভাই বোনেরা এসে তাকে স্বাগত জানায়। লিন্ডা বলে এখন থেকে সবাই একসাথে থাকবে, আর আলাদা হবে না। তিনি ছোট্ট নাতনি আদেলিয়াকে জড়িয়ে ধরেন। সেদিন রাতে আরি আরাকে বোঝাতে চেষ্টা করে যে তারা সবাই একসাথে জাকার্তায় থাকতে পারে, কিন্তু আরা বলে তার বাসা শুধু একটা ছোট্ট ঘর, সেখানে সবাই থাকা অসম্ভব। বরং সে পরামর্শ দেয় আরি যেন এই বাড়িতে ইরার সঙ্গে থাকে।
পরদিন সকালে আরা ইরাকে ডেকে দেখায় টেবিলে প্রচুর খাবার সাজানো। যে বাড়ি এতদিন নোংরা ও অগোছালো ছিল এখন পুরো পরিষ্কার ঝকঝকে। জানা গেল এসব এক রাতে লিন্ডা একা করেছে। লিন্ডা সবাইকে সকালের নাস্তা খেতে ডাকে। ইরার মনে হচ্ছিল মা আগের চেয়ে আরও ভালো মানুষে পরিণত হয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি লিন্ডার চোখের মনি একবারও না পিটপিট করে স্থির হয়ে আছে। শুধু তাই নয়, একটি ছোট মাছি তার চোখের মনিতে বসলেও সে চোখের পলক ফেলে না। সেই দুপুরেই ইরা অ্যাডেলিয়ার কাছে যায়, যে বসেছিল লিন্ডার কোলে। ইরা অবাক হয় তার মা কখন থেকে বাঁ হাতে লিখতে শুরু করলেন। লিন্ডা তো সবসময় ডান হাত দিয়ে লিখতেন, কখনোই বাঁ হাতে ছিলেন না। কিন্তু লিন্ডা উত্তর দেয়, আমি যখন মৃত অবস্থার পর আবার জীবিত হলাম তখন থেকেই। সেই রাতে ইরা আবার কাংভিয়েলের উদ্দেশ্যে চিঠি লিখতে বসে। সে তাকে জানায় জানাজার সময় এক ভয়ঙ্কর কালো বিড়াল মায়ের মৃতদেহের ওপর লাফ দিয়ে উঠেছিল। এরপরে ইরা পড়ছিল যে কালো বিড়াল মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে যদি তাদের শরীরের ওপরে লাফায়। হঠাৎ তার মনে হলো যেন তার মা ঠিক তার পেছন দিয়ে চলে গেল। তখনই ছাদের ওপর থেকে রক্ত পড়ে তার কাগজ ভিজে যায়। রক্তের গাঢ় দাগ ছড়িয়ে পড়তে থাকে, এমনকি সেই রক্তের ভেতরে ছোট ছোট কেঁচো নড়তে শুরু করে। এদিকে আরি ঘুম থেকে উঠে শুনে ড্রয়িং রুমে কেউ শব্দ করছে। গিয়ে দেখে লিন্ডা তো সেখানে। সে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কোনো ছবি নেই, শুধু ঝিরঝির শব্দ। আরি দেখে লিন্ডা নিজের হাত আঁচড়াতে আঁচড়াতে চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রক্তই বের হচ্ছে না। লিন্ডা তার নিজের ত্বক চুলকাতে চুলকাতে মাথা ঘুরিয়ে আরির দিকে তাকায় এবং বলে, আমি তোমার কাছে আমার প্রতিশ্রুতি আদায় করতে এসেছি। আরি কিছুই বুঝতে পারে না কোন প্রতিশ্রুতি। হঠাৎ লিন্ডা চেয়ার থেকে অস্বাভাবিকভাবে নেমে যায়। সে ধীরে ধীরে এগিয়ে দেখে চেয়ারে কেউ নেই। হঠাৎ টিভির পর্দায় তখনই তার ঘুম ভেঙে যায়। এই সবই ছিল তার দুঃস্বপ্ন। সে তখনও অ্যাডেলিয়ার পাশে ঘুমিয়েছিল। পরের দিন সকালে আরার প্রচণ্ড রক্তক্ষরণ হলো এবং তার গর্ভের লাল রক্তের ভ্রূণ বেরিয়ে এলো। সে কাঁপতে শুরু করে, কারণ তাকে আবারও ভ্রূণ ফেলে দিতে হলো। ইরা দেখে তার বড় বোনের মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে এবং সে তীব্র যন্ত্রণায় আছে। ইরা জিজ্ঞেস করে, ঋতুস্রাবে তোমার এত ব্যথা করে? আরা কিছু না বলে বিশ্রাম নিতে চলে যায়। ইরা পরামর্শ দেয় আরা যেন দ্রুত জাকার্তায় ফিরে যায়। এরপর ইরা বাথরুমে গিয়ে রক্তমাখা চাদর ধুতে থাকে। হঠাৎ পানির ভেতর থেকে দেখতে পায় একটি ছোট লাল রক্তের ভ্রূণ পানিতে ভেসে উঠছে। ভয় পেয়ে সে পেছনে পড়ে যায়, কিন্তু সে আবার পানি পরীক্ষা করে দেখে ভ্রূণটি যেন উধাও হয়ে গেছে। এদিকে লিন্ডা আদিলের জন্য একটি পুতুল কিনে আনে। এটি দেখে আরি রেগে যায়, কারণ সে নিজে তার মেয়েকে খেলনা কিনে দিতে পারে। লিন্ডা তখন অদ্ভুতভাবে হাসতে থাকে, যেন আর যে মাত্র সন্তান হারিয়েছে এই ব্যাপারগুলো সে জানে, এবং মনে হচ্ছিল এই বিষয়গুলোর জন্য লিন্ডা আনন্দ পাচ্ছে। ওদিকে আদেলিয়া ঘরে পুতুল খেলছিল, কিন্তু হঠাৎ পুতুলের মুখ কালো হয়ে যায়। আদেলিয়া ভয় পেয়ে কাঁদতে থাকে। সে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু ঘরটির দরজা নিজে থেকে লক হয়ে যায়। পুতুলটি নড়তে শুরু করে, এরপর তার মাথা শরীর থেকে খুলে যায়। আদেলিয়া চিৎকার করতে থাকে। অবশেষে আরি দরজা ভেঙে ঢোকে এবং মেয়েকে জড়িয়ে ধরে। সে ভয় পেয়ে পুতুলটিকে আলমারিতে বন্ধ করে রাখে, কিন্তু অদ্ভুতভাবে আলমারির দরজাও একাই খুলে যায়। কালো হয়ে যাওয়া পুতুলের মুখ তখনও তাকিয়ে আছে। আদেলিয়া ভয় পায়। আরি আবার আলমারি বন্ধ করে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে চলে যায়। পরদিন সকালে আরি তার মেয়েকে নিয়ে লুকোচুরি খেলতে শুরু করে। প্রথমে খোঁজার পালা আরির, তাই সে পুরো বাড়ি ঘুরে আদেলিয়াকে খুঁজতে থাকে। ওদিকে ইরা ও আরা কাপড় ধোয়ার জন্য ব্যস্ত ছিল এবং পাশাপাশি গল্পও করছিল। আরা বলে সে খুব তাড়াতাড়ি জাকার্তায় ফিরে যেতে চায়, কারণ ওখানে অনেক কাজ জমে আছে। সে ইরাকে বলে ইরারও উচিত জাকার্তায় চলে আসা, এই গ্রামে একা থাকার দরকার নেই। কিন্তু আরার চোখ পড়ে যায় ইরা তার রক্তমাখা চাদর ধুচ্ছে। সেটা দেখে আরার মনে আগের দিনের গর্ভপাতের ঘটনাটা আবার ফিরে আসে এবং সে তখনই ঘরের ভেতরে চলে যায়। এদিকে আরি এখনও আদেলিয়াকে খুঁজছিল। হঠাৎ সে দেখে বিছানার নিচে ছোট্ট একটি শিশুর পা দেখা যাচ্ছে। সে ধরেই নেয় এটা আদেলিয়ার পা। আরি পা দুটিতে আলতো করে ছুঁয়ে বলে, বাবা বের হও। এই সময় আদেলিয়া ঘরের দরজা দিয়ে ঢুকে আসে এবং জিজ্ঞেস করে, বাবা ওই পা কার?
আরি হতবাক হয়ে ফিরে তাকায়। বিছানার নিচে তখন শুধু আদেলিয়ার পুতুলটি পড়ে আছে। এদিকে চাদর থেকে রক্তের দাগ যেন একটা ছোট বাচ্চার আকৃতি তৈরি করে, আর অদ্ভুত এক কণ্ঠ বলে, এসো মা, আমি সাহায্য করি। সেই রাতেই ইরা লিন্ডার সঙ্গে একই বিছানায় ঘুমায়। ঠিক মাঝরাতে ইরার ঘুম ভেঙে যায়। লিভিং রুম থেকে টোকাদের শব্দ শোনে। সে সেখানে গিয়ে দেখে লিন্ডা নিজের মাথা দেয়ালে ঠুকছে। আর বাধ্য হয়ে মাকে থামাতে ডাসে, কিন্তু মায়ের মুখ দেখে তার শরীর যেন পাথর হয়ে যায়। লিন্ডার মুখ বাচ্চার মুখের মতো বিকৃত হয়ে গেছে। হঠাৎ লিন্ডার মুখ থেকে পচা দুর্গন্ধযুক্ত তরল উগড়ে দেয় এবং হাত বাড়িয়ে সেই লাল ভ্রূণটি তুলে ধরে, যে ভ্রূণ আরার পেট থেকে বেরিয়ে এসেছিল। ভ্রূণটি তার হাতের তালুতে নড়ছিল। চিৎকার করে আরার ঘুম ভেঙে যায়। এসবই তার দুঃস্বপ্ন। সে তখনও ইরার পাশেই শুয়েছিল। পরের দিন সকালে লিন্ডা বাজারে যায় এবং তরুণ ছেলেদের সঙ্গে অদ্ভুতভাবে ফ্লার্ট করতে থাকে। ইরা আরাকে জিজ্ঞেস করে, মাকে দেখে কি তোমার অদ্ভুত মনে হচ্ছে না? আরা উত্তর দেয়, হ্যাঁ, মা বদলে গেছে মৃত্যুর পর থেকেই। আরি লিন্ডাকে বাজারে নিয়ে যায় এবং দেখে মা এক অন্ধকারের গলির দিকে যাচ্ছে। সে অনুসরণ করে এবং দেখে লিন্ডা গলির শেষ মাথায় দাঁড়িয়ে স্থিরভাবে তাকিয়ে আছে। হঠাৎ লিন্ডা আরির দিকে এগিয়ে আসে। তার পা দুটো পচে কালো হয়ে গেছে। আরি ভয় পেলেও কিছু বলতে পারে না। ঠিক সেই মুহূর্তেই লিন্ডা হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর চারপাশের বিভিন্ন দিক থেকে দেখা দিতে থাকে, যেন মানুষের মতো নয়। আরি হঠাৎ চমকে ওঠে, দেখে সে আবার বাজারে দাঁড়িয়ে আছে। লিন্ডা তখন কেনাকাটা শেষ করে তাকে ডাকছে, চলো বাড়ি যাই। সেই রাতে লিন্ডার ডাইনিং টেবিলে আদেলিয়ার সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। আরি অস্বস্তি বোধ করে। ছোট মেয়েটিকে নিয়ে নিজের ঘরে ঢুকে পড়তে দেখে। এজন্য লিন্ডা আরার দিকে তাকে ব্যঙ্গ করে বলে, তুমি তো তোমার বাচ্চাকে মেরেছ। আরা রেগে দাঁড়ায়। সে লিন্ডাকে দোষ দিয়ে বলে, তুমি আমাদের কখনো ভালোবাসোনি। ছোটবেলা থেকেই আমাদেরকে আঘাত করেছ। আমরা জানি না আমাদের বাবা কারা, তুমি কাদের সঙ্গে সম্পর্ক করেছ, সব আমাদের চোখের সামনে। এরপর আরা কাঁদতে কাঁদতে বলে, আমি আমার সন্তানকে ইচ্ছা করে মেরেছি, কারণ আমি চাইনি সে আমার মতো নরকের জীবন যাপন করুক। ইরা মায়ের পক্ষ নিয়ে বলে, মা আমাদের স্কুলে পাঠিয়েছে, খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। এগুলো শুনে আরা আরও রেগে যায় আর বলতে থাকে, কিভাবে তুমি এত অন্ধ হতে পারো? মা যত ভুল করেছে তুমি সব ক্ষমা করে দিয়েছ, শুধু কয়েকটা ভালো কাজের জন্য। আরা রাগে বাড়ি ছাড়ে এবং ইরাকে লিন্ডার সঙ্গে একা রেখে যায়। ইরা মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আরার কথায় মন খারাপ করবে না মা, সে ইচ্ছা করে বলেনি। লিন্ডা হেসে বলে, তুমি খুব সরল। আরা অনেক বড় বড় পাপ লুকিয়ে রেখেছে। ইরা ঘরে গিয়ে তার বোন আরাকে সান্ত্বনা দেয়। আরা কেঁদে ফেলে এবং ইরাকে বলে সে একটু একা থাকতে চায়। তাই ইরা ঘর থেকে বের হয়ে এসে ডাইনিং টেবিল গোছাতে থাকে। হঠাৎ টিভি একাই চালু হয়। ইরা টিভি বন্ধ করে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার জ্বলে ওঠে। এবার টিভির পর্দায় দেখা যায় তার মায়ের বিকৃত যন্ত্রণায় ভরা মুখ। ঘরের লাইটও ধীরে ধীরে দুলতে থাকে, যেন কেউ অদৃশ্যভাবে নাড়াচ্ছে। একই সময়ে আরা ঘুম থেকে হঠাৎ চমকে উঠে দেখে লিন্ডা তার সামনে দোলনার চেয়ারে বসে আছে। ধীরে ধীরে সে আরও ভয়ানক হয়ে ওঠে, কিন্তু চোখের পলকেই লিন্ডা গায়েব হয়ে যায়। আরা খুব ভয় পেয়ে ঘুমানোর সময় মুখ ঘুরিয়ে ঘুমায়। সে স্পষ্টভাবে অনুভব করে তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে। যখন সে ধীরে ধীরে তাকায়, সেই ভয়ার্ত ছায়ামূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপরে আরা খেয়াল করে তার বুক থেকে তাজা রক্ত ঝরছে। ভয়ে সে দৌড়ে যায় ইরার কাছে এবং জিজ্ঞেস করে, এইসব কালো জাদুর ব্যাপারটা কি আসলে? ইরা তখন কাংবিলাঙের পাঠানো চিঠিটা আরাকে দেখায়, যেখানে কালো জাদুর সম্পর্কে বিস্তারিত ছিল। ওদিকে আরি তার মেয়ে আদেলিয়ার পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ জানালার পর্দা উড়ে যায়। সে উঠে জানালা বন্ধ করতে যায়, কিন্তু ফিরে এসে দেখে আদেলিয়া বিছানায় নেই। হঠাৎ ঘরের ভেতর থেকে বাবা বলে চিৎকার শোনা যায়। ঠিক তখনই ইরা ও আরা দৌড়ে আসে আরির ঘরে, কারণ তারাও সেই চিৎকার শুনেছিল। তারা দেখে একটি ছোট্ট শিশুর ছায়া আরির কাঁধে বসে আছে। ছায়াটি আরিকে আক্রমণ করে এবং তার কাঁধে ধারালো আঁচড়ের দাগ রেখে যায়। এ সময় আদেলিয়া হঠাৎ বিছানায় উপস্থিত হয়, যেন কিছুই হয়নি। ইরা সিদ্ধান্ত নেয় এইসব অদ্ভুত ঘটনা সত্যি কিনা পরীক্ষা করার জন্য তাকে কালো জাদু শনাক্তকরণ এক রিচুয়াল করতে হবে। সে কাংভিয়ালের চিঠিতে লেখা অনুসরণ করে
1 কাপ পানি, একটি মুরগির ডিম, 3 বার মন্ত্র পড়ে ফু দেয়া, তারপর সেই জিনিস মায়ের বিছানার নিচে রাখতে হবে। রাতে ইরা মায়ের ঘরে গিয়ে মন্ত্র পড়তে থাকে। জিনিসগুলো রাখার সময় সে দেখে বিছানা থেকে 2টি পা ঝুলে আছে, কিন্তু বিছানায় লিন্ডা এখনো গভীর ঘুমে। এ সময় আদেলিয়া এসে বলে, আন্টি, আমি দাদির সাথে এই ঘরেই ঘুমাবো। পরের দিন সকালে ইরা সেই ডিম ভেঙে দেখে ভেতরটা কালো রক্তে ভরা। এটা দেখে সে স্পষ্টভাবে বুঝতে পারে লিন্ডা সত্যি কালো জাদুর শিকার। আর সিদ্ধান্ত নেয় তাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আরও স্বীকার করে সেও এই বাড়িতে অদ্ভুত অনেক কিছুর সম্মুখীন হচ্ছে। একই সময়ে কাংভিয়াল ইরার পাঠানো চিঠি পড়ে নিশ্চিত করে, হ্যাঁ, তোমার মাকে এই ভয়ানক আত্মাই গ্রাস করেছে। রাতে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় থামা পর্যন্ত তারা বাড়ি ছাড়তে পারে না। ভয়ে সবাই এক ঘরেই ঘুমানোর সিদ্ধান্ত নেয়। মধ্যরাতে আরার আবার রক্তক্ষরণ শুরু হয়। চাদর ভিজে যায়। সে দ্রুত বাথরুমে যায় স্যানিটারি প্যাড বদলাতে। এ সময় সে আবার একটি অদ্ভুত শব্দ শোনে। শব্দটা এত তীক্ষ্ণ যে সে মোটেও সহ্য করতে পারছিল না। দ্রুত বাথরুম থেকে বের হতে চায়, কিন্তু দরজা নিজে থেকেই লক হয়। টবের দিক থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ আরা পিছলে পড়ে যায় এবং মাথা গিয়ে পড়ে এক টুকরো ভাঙা কাচের ওপরে। কাচের ধারালো অংশ মাথার ভেতরে ঢুকে যায়। আরা সঙ্গে সঙ্গেই মারা যায়। এদিকে ইরা জেগে উঠে দেখে আরা বিছানায় নেই। সে রক্তের দাগ অনুসরণ করে দরজার সামনে পৌঁছায়। দেখে আরা দাঁড়িয়ে আছে, কিন্তু পুরোটা শরীর রক্তে ভেজা। মুহূর্তে সে ছায়া অদৃশ্য হয়ে যায়। ইরা বাথরুমে ঢুকে দেখে তার বোনের রক্তমাখা শরীরটি নিথর পড়ে আছে। ইরা চিৎকার করে কেঁদে ওঠে। তারা বাড়ি থেকে বেরোতে পারেনি, কারণ পরদিন সকালে আরাকে কবর দিতে হবে। লিন্ডা কবরস্থানে আসে এবং স্বাভাবিক মুখে সবাইকে বাড়ি ফিরতে বলে। এরা কবরের পাশে বসে থাকে। হঠাৎ একজন অপরিচিত পুরুষ তার কাছে আসে। সে হলো কাংভিয়াল, যে পুরুষের সাথে এরা এতদিন ধরে চিঠি বিনিময় করছিল। ভিয়াল বলে, তোমার মাকে এক ভয়ঙ্কর আত্মা দখল করেছে। যে ব্যক্তি এই কালো জাদুর আক্রান্ত হয় সে অপেক্ষা করে তার বলি মারা যাওয়া এবং কবর দেওয়া পর্যন্ত। এরপর সে মৃতের আত্মাকে তারা শয়তানের কাছে উৎসর্গ করে। ভিয়াল নিশ্চিত করে যে কালো জাদু করেছে সে আসলে ইরার আপন আত্মীয়ের মধ্যেই কেউ হবে। এই দৃশ্য দেখে ইরার মনে পড়ে তার বড় ভাই আরির কথা, যে এসএসসি পাশ করার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যায়। তখন ইরা ছিল প্রাইমারি স্কুলে। ইরা মাকে অনুরোধ করেছিল যেন আরিকে যেতে না দেয়, কিন্তু লিন্ডা জেদি ছিল। সে বলেছিল ছেলে 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে, কিন্তু বাস্তবে তারা অনেক দীর্ঘ সময় দূরে ছিল। একদিন আরি ফিরে এসেছিল টাকা চাইতে, কিন্তু লিন্ডা একেবারে সাহায্য করতে যায়নি। এ সময় আরি রেগে বলেছিল মা তো চাইলে নিজের শরীরটাও বেঁচে দিতে পারে। লিন্ডা রেগে টাকা ছুড়ে দিয়ে বলে, যা নিজের বউকে বেঁচে দে। সেই সময় আরি ইতিমধ্যেই নিসাকে বিয়ে করেছে এবং তাদের একটা মেয়ে আছে, আর সেই হলো আদেলিয়া। টাকার জন্য মরিয়া হয়ে আরি বাধ্য হয় এক শক্তিশালী তান্ত্রিকের কাছে যেতে, আর সে নিজের স্ত্রী নিসাকেই বলি দেয়। এরপর আদেলিয়াকে বোঝায় মা অনেক দূরে গেছে, আদেলিয়াকে সাথে আয়নি। তারপরে আরি লিন্ডাকে জাদুটোনা পাঠায় এবং আদেলিয়াকে নিয়ে চলে যায় নিজের গ্রামে। সে নিজের বাড়ির মাটিতে সেই টোনা পুঁতে রাখে। কাংভিয়ালের সাথে কথা বলে বাড়ি ফিরে ইরা দেখে আরি মাটি খুঁড়ছে। এরা হতবাক। সে বোঝা যায় এতদিন তার মাকে জাদুটোনা করছিল তার নিজের ভাই। আরি স্বীকার করে যে সে অনুতপ্ত এবং সে এই সব কিছু ধ্বংস করতে চায়, যেটার জন্য তাকে সেই তাবিজটি খুঁজে পেতে হবে। এদিকে হঠাৎ আদেলিয়া আরির পাশ থেকে গায়েব হয়ে যায়। তারা মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ইরা আরিকে জোর করে বলে, কোথায় পুঁতে রেখেছ সেটি বলো, আদেলিয়াকে আমি বাঁচাবো। ইরা ঘরের ভেতরে ঢুকতেই দেখে টিভির স্ক্রিনে তার মায়ের মুখ ভেসে উঠেছে। দেয়াল থেকে কালো হাত বের হয়ে ইরার গলা চেপে ধরে। ঠিক তখনই পাশের দিক থেকে আদেলিয়ার চিৎকার শোনা যায়। ইরা তাকে খুঁজে পায়, কিন্তু মেয়েটি যেতে চায় না। সে ডাইনিং টেবিলের দিকে ইশারা করে। ইরা চমকে ওঠে। আসলে সে একটি অদ্ভুত হাত ধরে রেখেছিল। হাতটি পচে গেছে, তার ওপর বড় বড় বিষাক্ত পোকা হাঁটছে। এদিকে আরি তখনও তাবিজটি খুঁজে পাচ্ছিল না। আর এদিকে ইরা দেখে আদেলিয়া তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিনিয়ত বলছিল নানি খুব খারাপ। হঠাৎ আদেলিয়া নিজের মাথা জানালার কাছে ঠুকে রক্তাক্ত করে ফেলে। ইরা তাকে বাঁচাতে যায়, কিন্তু ডাইনিং টেবিল নিজে থেকে সরে এসে ইরার পেটে আঘাত করে। ইরা নড়তেও পারে না। আদেলিয়ার শরীরে কাচের টুকরো বিঁধে আছে। এই সময় লিন্ডার আত্মা দেয়াল থেকে নেমে আসে এবং নিজের নাতনির দিকে হামাগুড়ি দিতে থাকে। হঠাৎ তার আসল রূপ দেখা যায়।
অস্বাভাবিক লম্বা গলা, বিকৃত মুখ। সে বলে প্রতিশ্রুতি রাখতে হবে। লিন্ডার শরীর দখল করে থাকা শয়তান বলে সে ইরার মায়ের আত্মা নিতে এসেছে, কেননা চুক্তিতে সেই প্রতিশ্রুতিই ছিল। লিন্ডা উন্মাদ হাসিতে বলে আরাই সেই প্রতিশ্রুতির কারণে মরেছে। এদিকে আরি গভীর মাটির নিচে পুঁতে রাখা সেই তাবিজটি অবশেষে খুঁজে পায়। ওদিকে শয়তানটি বলতে থাকে প্রতিশ্রুতি ভাঙলে পুরো পরিবারকে মেরে ফেলব। সে মুহূর্তে মাথা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কানভেল অনেক চেষ্টা করে দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু ঢোকার সাথে সাথেই অদৃশ্য শক্তি তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে। সাথে সাথে সে জ্ঞান হারায়। বাইরে ঝড়, আরি ভিজে যাওয়া সেই মন্ত্র কাপড়ে আগুন ধরানোর চেষ্টা করে। মৃত লিন্ডার দেহ আদিলিয়াকে হত্যা করতে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরির হাতে লাইটার জ্বলে ওঠে। সে তাবিজটি আগুন ধরিয়ে দেয়। কাপড়টি পুড়ে গেলে লিন্ডার দেহ থেকে শয়তান বের হয়ে ধুলার মতো ভেঙে পড়ে। ইরা আদিলিয়াকে বাঁচিয়ে জড়িয়ে ধরে। সে আরির কাছে ছুটে আসে। অবশেষে সব কিছু শেষ। কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে শয়তানের হাত বের হয়ে আরিকে টেনে নিয়ে যায় মাটির নিচে। পরদিন সকালে কানভেল ইরাকে সান্ত্বনা দিতে আসে আর বলে সেই ইরার বাবা। অনেক বছর আগে এক রাতের সম্পর্কে লিন্ডা তাকে একটি চিঠি পাঠিয়েছিল। তাদের সন্তানের নাম হবে আন্দিরা কুসুমা দেবী, ডাকনাম ইরা। ইরা কানভেলকে জড়িয়ে ধরে আর আদিলিয়া দাঁড়িয়ে থাকে কবরের পাশেই এবং তাদের দিকে স্থির তাকিয়ে থাকে। আর তার পাশেই দাঁড়িয়ে ছিল এক কালো বিড়াল।